আসাদ চৌধুরী নিজেকে সংবরণ করে কারণের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বললেন, আগে ডিনারটা সেরে নে কারণ, তারপর এই নিয়ে ডিসকাস করা যাবে। কারণ দৃঢ় স্বরে জবাব দিল, ওকে আমি কোম্পানি থেকে ফায়ার করলাম, রিজাইন লেটারটা পাঠিয়ে দিস। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আসাদের মুখের কঠিন অভিব্যক্তি দেখে আরিয়ান বুঝল এখন এখানে থাকা তার নিজের জন্য ভালো নয়। তাই আর কোনো শব্দ না করে নিঃশব্দে সরে গেল। এরপর আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে রোমানার দিকে তেড়ে গেল। তার কণ্ঠ ক্রোধের ঝাঁজ। তোমার জন্য সবকিছু হলো। রোমানা তখন ফোন স্ক্রল করতে ব্যস্ত। আচমকা আরিয়ানের এমন কথা শুনে হতভম্ব হয়ে উঠে তাকালো। কি বলছো তুমি? আমার জন্য কি হয়েছে? ন্যাকামি বন্ধ করো, কিচ্ছু বোঝো না। হ্যাঁ, এতদিন তো একটা পরিচয় দিতে পারতে। তোমার স্বামী কেসি টেক্সটাইলের মালিক। এখন যাও, বসে বসে ঘাস চিবাও। রোমানা ধীরে ধীরে উত্তেজিত হতে লাগলো। ঠিক করে বলো তো আরিয়ান, কি হয়েছে কি? আমার কিন্তু ধৈর্যচ্যুতি ঘটছে। আরিয়ান রাগে গর্জে উঠল। কি আর হবে, তোমার বজ্জাত দেবর আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। রোমানা শঙ্কিত হয়ে আরিয়ানের কাছে এগিয়ে এলো। তার গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? এবার কি হবে? আরিয়ান গভীর হতাশায় মাথা নাড়ল। কি আর হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি শুধু ভাবছি কারণ কখনোই অকারণে কিচ্ছু বলবে না। নিশ্চয়ই ওর কাছে কোনো প্রমাণ আছে। আমি শেষ। আর তুমি, তোমার তো সেই ডায়মন্ড নেকলেস চাই, আর কত বালসাল কত কিছু লাগবে তোমার। ফালতু মহিলা, সব তোমার জন্যই হলো। রোমানা ক্রোধে ফেটে পড়ে। রিকুজকে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এই ভাষা ঠিক করো আরিয়ান, কাকে ফালতু বলছো তুমি? হ্যাঁ, টাকা সরাতে আমি বলেছিলাম, কিন্তু কোম্পানির ডিজাইন সরানোর কথা কি আমি বলেছিলাম? সেটা তো তুমি। আরিয়ান ধমকে ওঠে। তার কথা শেষ করতেই দিল না। চুপ করো ফাকিং বিচ। কার কথায় আমি এটা করেছি তা তোকে বলতে বলেছি? জীবনে তো একটা সন্তান দেওয়ার যোগ্যতাও তোর নেই, অথচ এত বড় বড় বলি কোথা থেকে আসে তোর? হ্যাঁ, যদি অন্তত চেহারাটা হুরপুরির মতো হতো। শালার কারণ, সবকিছুতেই তুই ভাগ্যবান রে। আর আমার কপালে পচা বাসি জিনিস ছাড়া কিচ্ছু জোটে না। এই বলে আরিয়ান ক্লান্ত হয়ে শয্যায় লুচিয়ে পড়ল। তার এমন নিষ্ঠুর কথা শুনে রোমানার চোখ থেকে অনবরত অশ্রু ছুটতে লাগলো। রোমানার চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে রাগ আর ক্ষোভে মনে মনে বলল, সব হয়েছে ওই মেয়েটার জন্য। ও যদি এ বাড়িতে না আসতো তবে আমাকে এভাবে অপমানিত হতে হতো না। আরিয়ানের দিকে একবার তাকিয়ে আবারও বিড়বিড় করল, তবে ওরও বা দোষ কি? কেউ না কেউ তো এই বাড়ির বউ হয়ে আসতোই। আসল দোষ তো এই জানোয়ারটার। আসলে জানোয়ার তো জানোয়ারই থাকে। আসাদ নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে পড়ল। এক গ্লাস পানি দাও তো। পিউ পানি এনে দিলে আসাদ তা পান করে পায়ের উপর পা তুলে আরাম করে সোফায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ থাকার পর ধীরে ধীরে বলে উঠল, কারণের যা অবস্থা দেখছি, ওর মতে গতি কখনোই সোজা বোঝা যায় না। হে আল্লাহ, নিশ্চিন্ত ভয়াবহ কিছু আসন্ন। এই বলে এক দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ পর ইসাকের কথা মনে পড়তে দ্রুত তাকে কল করল। কোথায় তুই? ইসাকের কণ্ঠে ক্লান্তি। ভাই, কেস নিয়ে ঝামেলা আছে, আজ বাড়ি ফেরা হবে না। এদিকে আরেকটা কেস হয়ে গেছে। ইসাক উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি বলেন ভাই, আবার কি হলো? কেসি টেক্সটাইল কোম্পানির বিপদে পড়েছে। ডিজাইন কপির অভিযোগে তারা ফেসে গেছে। ইসাক হতবাক হয়ে মাথা হাত রেখে বলল, এবার কি হবে ভাই? জানি না, শুধু দোয়া কর। এখন রাখছি। ফোন কেটে দিয়ে ইসাক এক মুহূর্তের জন্য চিন্তায় ডুবে গেল, কিন্তু একটু পরেই তার মুখে হাসি ফুটে উঠল। বিপদ তো হয়েছে, কিন্তু আমার জন্য ভালোই হলো। অত্যন্ত এই ঘটনার ফলে ফুচকাওয়ালার কেসটা চাপা পড়ে যাবে। এখন কিছুদিন সবাই কেসি কোম্পানি নিয়ে আলোচনা করবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আশেপাশে তাকালো। অন্যদিকে আসাদ চৌধুরী কোনো রকমে খাওয়া দাওয়া না করে চিন্তার গভীরে অন্ধকারে নিমজ্জিত হয়ে নিজ কক্ষে চলে গেল। আশমিনী বাড়িতে নেই, বাপের বাড়ির চত্বরে গল্প গুজবে মগ্ন। আর এদিকে আয়াস মীরার সান্নিধ্য পেয়ে উৎসাহে দৃপ্ত হয়ে উঠেছে। আয়াস আর মীরা এক মনোমুগ্ধকর গল্পের সাগরে ডুবে গেল। আয়াস কৌতূহল নিয়ে বলল, তারপর তারপর কি হলো ফেইরি ভাবি? তারপর আর কি, রাজকুমারীকে বন্দি করা হলো। ভয়ে তার শরীর কাঁপতে লাগলো, কারণ তখনই তার গর্দান নেওয়া হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজ্যের রাজকুমার পৃথ্বীরাজ এসে উপস্থিত।
তার চোখে সাহসের দীপ্তি, হাতে উঁচিয়ে ধরা তীক্ষ্ণ তরবারি। রাজকুমারীর সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, আমি থাকতে রাজকুমারীর গায়ে কেউ আঘাত করতে পারবে না। আমি জানি রাজকুমারীর নির্দোষ। মীরার কণ্ঠে উত্তেজনার কম্পন, আর আয়াস মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলো। এরপর রাজকুমার থলি থেকে 7 ভরি সোনার হার বের করলেন। সবাই অবাক। রাজা ক্রুদ্ধ স্বরে বললেন, শেষমেশ তুমি রাজকুমার হয়ে চুরি করলে? পৃথ্বীরাজ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, না মহারাজ, আমি চুরি করিনি, বরং আমি চুরি হওয়া থেকে মায়ের গহনা বাঁচিয়েছি, আর এতে আমাকে সাহায্য করেছে রাজকুমারী ইরাবতী। রাজা বিস্মিত। প্রাসাদ জুড়ে নীরবতা নেমে এলো। ইরাবতী সাহস সঞ্চয় করে বলল, আমি অন্দরপুর রাজ্যের রাজকুমারী মহারাজ। আমার পিতা আমাকে এক দুষ্টু রাজপুত্রের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন, তাই আমি রাজ্য ছেড়ে এই রাজ্যে আশ্রয় নিয়েছিলাম। সেই রাতে আমি দেখি রাজপ্রাসাদ থেকে কালো চাদরে মুখ ঢেকে কেউ পালাচ্ছে। তার পিছু ধরি। পরে বুঝতে পারি রাজকুমারও তার পিছু করেছিলেন। আমরা মিলে হাড় উদ্ধার করে রানীর কক্ষে রেখে আসতে গেলাম, কিন্তু রাজকুমার আগে কক্ষে প্রবেশ করায় প্রহরীরা শুধু আমাকেই দেখেই চোর ভেবে আপনার সামনে নিয়ে আসে। মীরা একটু থেমে হাসলো। এদিকে আয়াস গল্পের গভীরে তলিয়ে গেছে। সবকিছু শুনে রাজা নত মস্তকে চুপ করে গেলেন। এরপর পৃথ্বীরাজের সাহস আর ব্যবহার দেখে ইরাবতীর মন গলে গেল। অন্যদিকে ইরাবতীর অপরূপ সৌন্দর্য আর কোমল হৃদয় পৃথ্বীরাজকেও মুগ্ধ করল। রাজা অনুমতি দিলেন, আর সেই দিনেই পৃথ্বীরাজ ও ইরাবতীর শুভ বিবাহ সম্পন্ন হলো। গল্প শেষ। আয়াস আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তালি দিয়ে বলল, ওয়াও, দারুণ দারুণ, এতগুলো সুন্দর হয়েছে ফারি ভাবি। তোমার এত ভালো লেগেছে? খুব, অনেকগুলো। জানো, মাম্মা মামাকে কোনো গল্পই শোনায় না। মীরা তার নরম তুলতুলে গালে টিপে দিয়ে কৌতুক ভরে কঞ্চি বলল, ও, একটাও গল্প শোনাই না? আয়াস বিষণ্ণ মুখে করে মাথা ঝাঁকিয়ে বলল, না, একটাও না। মীরা মৃদু হেসে তাকে আশ্বস্ত করল, আচ্ছা ঠিক আছে, পরের বার যখনই আসবো প্রতিদিন একটা করে গল্প শোনাবো তোমাকে, ওকে? আয়াস আনন্দে লাফিয়ে উঠল। ওকে ডান, ইয়ে। মীরা তার চুলে স্নেহ ভরে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা, আয়াসের কি কি করতে ভালো লাগে? মীরা হেসে বলল, কার্টুন দেখতে আর গেম খেলতে। বাহ, ভালো তো। কি কি কার্টুন দেখো তুমি? ব্যান্টেন আর টম এন্ড জেরি। আর জানো আমার সবচেয়ে প্রিয় সুপার হিরো কে? মীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে? সুপারম্যান। ঢেসুম ঢেসুম। আর জানো, গাড়ি চালানো আমার খুব ভালো লাগে। বুম বুম। আয়াস ঘরের কোণে রাখা একটি ছোট্ট গাড়ির দিকে ইশারা করে বলল, ওই গাড়িটা দেখো, এটা আমি চালাই। মীরা তাকিয়ে দেখলো বাচ্চাদের একটি বুগাচি গাড়ি। মীরা হেসে কপট বিস্ময়ে ভঙ্গি করে বলল, বাহ, এত বড় গাড়ি কিভাবে চালাও আয়াস? আয়াস গর্বে স্ফীত, বুকে হাত উঁচিয়ে মাংসপেশি প্রদর্শন করে বলল, আমার অনেক পাওয়ার। মীরা ঠোঁট চিপে হাসির সামলে বলল, আচ্ছা আচ্ছা, তা আয়াস কোন ক্লাসে পড়ে? ক্লাস 4। মীরা চমকে উঠে বলল, ওরে বাবা, এত বড় হয়ে গেছো। আচ্ছা, আয়াসের ড্রিম কি? ফুটবলার হব, নিউলাল মেসির মতো। মীরা মাথা নেড়ে প্রশংসা সূচক স্বরে বলল, গুড। তা আয়াস খাওয়া হয়েছে তোমার? আয়াস মূর্তি মন খারাপ করে মাথা নত করে বলল, না। আমি যদি তোমাকে খাইয়ে দিই? হ্যাঁ। আয়াস মূর্তি খুশিতে লাফিয়ে উঠে বিছানায় দাঁড়িয়ে বলল, কুল, তাই নাকি? মীরা মৃদু হেসে বলল, হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে ওকে। মীরা নিচে গিয়ে খাবার নিয়ে এলো। আয়াসের মুখে এক এক করে খাবার তুলে দিতে দিতে তার মুখের আনন্দ উপভোগ করলো। তারপর ছোট্ট আয়াসকে বিছানায় শুয়ে পায়ের কাছে চাদরটা টেনে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। তাকে ঘুমন্ত দেখি মীরার মুখে প্রশান্তিময় হাসি ফুটে উঠল। এরপর কারেনের কক্ষে প্রবেশ করে মীরা দেখতে পেল কারণ ল্যাপটপে ভিডিও কনফারেন্সে ব্যস্ত। তার চেহারায় চাপা গম্ভীরতা। মীরাকে দেখে কারান ভ্রুক্ষেপ না করে হাত নাড়িয়ে বাইরে যাওয়ার ইঙ্গিত দিল। মীরা নিঃশব্দে ঘুরে যেতে উদ্যত হতে কারণ ল্যাপটপটা মিউট করে গম্ভীর কণ্ঠে ডাকল, মীরা। মীরা ঘুরে তাকিয়ে বলল, মীরা। হ্যাঁ। তুমি সোফায় বসো, বাইরে যাওয়ার দরকার নেই, তবে কথা বলবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে। চুপচাপ সোফায় বসে ফোন স্ক্রল করতে লাগলো। কারণ কনফারেন্স শেষ করে ল্যাপটপটা গুটিয়ে রেখে গভীর নিঃশ্বাস ফেলে চুলে হাত বুলিয়ে পেছনের দিকে ঠেলে দিল।
চোখ বন্ধ করে নিজের ক্লান্ত শরীরটা পালঙ্কের সাথে এলিয়ে দিল। মীরা একটু দ্বিধা নিয়ে ধীরে ধীরে কানের কাছে গিয়ে গেল। কণ্ঠে নরম সুর এনে বলল, ডিনার করবেন না? না, ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে। কারণ চোখ বন্ধ রেখে হালকা গলায় বলল। মীরা কিছুটা ইতস্তত করে বলল, কিছু বলতে চাও? না, আসলে আপনি কিছু খেয়ে নিন, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আর আপনি কি ঘুমাবেন না? কারণ গভীর বিষণ্ণতায় ভরা কঞ্চে বলল। জানি না মীরা, সত্যি কিছু জানি না। মীরা একটু ঝুঁকে নির্দ্বিধায় বলেই ফেলল, আমি কি আপনার জন্য খাবার নিয়ে আসবো? না খেয়ে থাকলে শরীর আরো দুর্বল হবে। কি? কারণ চোখ খুলে ক্লান্তিতে ডুবে যাওয়া দৃষ্টিতে মীরার দিকে তাকালো, তারপর ব্যথাতুর কঞ্চে বলল, এত প্রেম দেখাও কেন মীরা? তুমি তো আর আমাকে ভালোবাসো না তাহলে? মীরা নিরুত্তর, মাথা নুইয়ে ফেলে আস্তে করে বিছানার পাশে শুয়ে পড়ল। সত্যি সে কারণকে ভালোবাসতে পারছে না। শরীরের ক্ষত মুছে ফেলা সহজ, কিন্তু হৃদয়ের গভীর ক্ষত। কারণ ক্লান্ত চোখে মীরার দিকে তাকালো। বুকের ভেতরে এক অজানা অগ্নিকুণ্ড জ্বলে উঠেছে। মীরা কি একটুখানি ভালোবাসতে পারতো না? অন্তত এই দুঃসময়, যখন কারণের চারপাশে কেবল অন্ধকার, তখন একটু সান্ত্বনা দিতে পারতো না? ভালোবাসা না হোক, অন্তত ভালোবাসার মায়াবী ছায়া তাকে জড়িয়ে ধরে সহমর্মিতা তো প্রকাশ করতেই পারত। মীরা কি এতটাই স্বার্থপর? কারণ এক দীর্ঘশ্বাস ফেলল, যার ভেতরে প্রশ্নের ভার আর অভিমানের সুর লুকিয়ে রইল। চোখ বুজে পালঙ্কে গা এলিয়ে দিয়ে কারণ আঙুল দিয়ে নিজের কপাল আর ঘাড় চেপে ধরে বলল, মীরা একটা ফেভার করতে পারবে? মীরা পাশ ফিরে শুয়ে থেকেও ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। আজ রাতে জানি না ঘুম হবে কিনা, যদি ঘুমিয়েও যাই ভোর 5টার সময় আমাকে উঠিয়ে দিতে পারবে? পারবো। কারণ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, থ্যাংক ইউ। ফজরের নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। গুড নাইট মীরা। নাইট। বলে মীরা চোখ বন্ধ করে নিল। তবে তার ভেতরে প্রশ্নেরা উথাল পাতাল করে উঠল। কি এমন হলো যে কারণের মুখের চিরচেনা স্বাচ্ছন্দ্যতা, কথার প্রবণতা সবকিছু মূর্তি বদলে গেল? ফজরের নামাজ আদার পর মীরা কারণকে জাগাতে এলো। বিছানার পাশে এসে কারণের কপাল থেকে চুল ছড়িয়ে তার নিখুঁত মুখশ্রীটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এক অজানা মুগ্ধতায় চোখ আটকে গেল তার। হালকা হাসি ছুঁয়ে মৃদু স্বরে ডাকল, উঠুন কারণ, নামাজ পড়বেন না? কারণের কোনো সাড়া না পেয়ে সে আবারও অনুরোধ করল, কারণ শুনছেন, ওঠেন তো। এবার হঠাৎ করে ঘুমের মধ্যেই কারণ মীরার কোমর জড়িয়ে টেনে বিছানায় শুয়ে দিল। তারপর মীরার বক্ষের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন হয়ে রইল। মীরা স্তব্ধ হয়ে গেল, তার শরীর অনড় হয়ে পড়ল। নিঃশ্বাস প্রায় আটকে আসার উপক্রম। বুকের মধ্যে এক ঝাঁক রঙিন প্রজাপতি উড়াউড়ি করতে লাগলো। এই অপ্রত্যাশিত আচরণে সে বিভ্রান্ত। কারণ ঘুমের মধ্যে নড়চড়ে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে মধুর সুরে গুনগুন করে বলল, আর একটু ঘুমাতে দাও জান। মীরা কাঁপা কাঁপা গলায় বলল, আমার বিশ্বাস, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আদো আদো ঘুমে কারণ চোখ করে ফিকুচকে বলল। হুম। মীরার মিনমিনে গলায় বলল। উঠুন। কারণ ক্লান্ত ভঙ্গিতে মীরার বক্ষস্থলের উপর একটু হালকা চুমু খেয়ে বলল। পরে? তারপর আবারও শুয়ে পড়ল। চুমুর স্পর্শে মীরার ধৈর্য আর সায় দিল না। সে উত্তেজিত হয়ে এক ধাক্কায় কারণকে সরিয়ে দিল। উঠে গিয়ে পাশে রাখা পানির গ্লাস তুলে ঠকঠক করে পান করল। ধাক্কা খেয়ে কারণ চোখ চওড়া করে ডলতে ডলতে বলল, কি হয়েছে জান? মীরা পানির গ্লাস হাতে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ উঠে বসে আর মনে ভেঙে বলে, তোমাকে তো বলেছিলাম উঠিয়ে দিতে, তবুও ঘোড়ার মতো দাঁড়িয়ে আছো। শুনে মীরা গ্লাসটা টেবিলে রেখে ক্রোধে তেতে উঠে বলে, আপনি একটা অসভ্য, নির্লজ্জ, বদমাশ আর বিয়াদ্দব। কারণ বিস্ময় বলে, বুঝলাম না, তোমার মাথায় কি সমস্যা? কি সব আবল তাবল বকছো? নাকি আমাকে গালাগাল করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে? বলে বিছানা থেকে উঠে হাই তুলতে তুলতে ওয়াশরুমে চলে যায়। মীরার চোখে আগুন নিয়ে বলে, তুই এক নষ্ট কারণ। ভেতরে ভেতরে কেমন যে লাগছে। তুই কখনোই শুধরাবি না। ওনার নাকি আবার কাল রাতে মন খারাপ ছিল। অসভ্য এক পাষাণ্ড। ঘুমের মধ্যেও। বলতে বলতে ফুঁসে উঠে এদিকে ফ্রেশ হয়ে এসে কারণ নামাজ আদায় করে নেয়। কারণ একটা শুভ্র শার্ট গায়ে গলিয়ে নেয়, উপরে টাই সাথে কৃষ্ণবর্ণ কোটটি পরিধান করে চুল আঁচড়ে সম্বোধন করে। মীরা। মীরা পাশের কক্ষ থেকে এসে বিরক্তি নিয়ে বলে,
বলুন। এদিকে আসো। এদিকে আসবো মানে? আবার কিছু চালাকি নয় তো? প্রশ্ন না করে এদিকে আসতে বলছি। দোয়া করে দাও। মীরা এসে তৎক্ষণাৎ দোয়া ইউনুস পরে ফু দিল কারণের মুখে। কারণ আলতো হাতে মীরাকে জড়িয়ে ধরে। আরও দোয়া করো যেন মাথাটা ঠান্ডা রাখতে পারি। বাই সোনা, নিজের খেয়াল রেখো। বলে দ্রুত বের হয়ে যেতে থাকলে মীরা প্রশ্ন করে, কিছু খাবেন? কিছু খাবেন না? যাওয়ার সময় হালকা কিছু খেয়ে নেব। বলে বের হয়ে যায়। কারণের ড্রাইভার দ্রুততার সাথে গাড়ির মধ্যে ঢুকে বলল। স্যার নিউজ দেখেছেন? কারণ কিছুটা চমকে উঠছে প্রশ্নটি শুনে। কোনটা? স্যার কেসি টেক্সটাইল কোম্পানি নিয়ে আজে বাজে নিউজ ছড়াতে শুরু করেছে রিপোর্টাররা। কারণের মুখের রং মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। সে কঞ্চি কোনো উত্তেজনা না রেখে একটুখানি দীর্ঘশ্বাস ফেলল। বাদ দাও, আগে গিয়ে পরিস্থিতি দেখে আসি। আরো কিছুক্ষণ যেতে না যেতেই তার ফোন ইমনের কল এলো। ইমনের কল এলো। কারণ ফোন রিসিভ করতে ইমন হাসপাস করতে করতে বলল, এটা 11। স্যার দ্রুত আসুন, পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে। প্রেস মিডিয়া কোম্পানি ঘিরে ফেলেছে। শুনে কানের অস্থির মজ্জায় রাগের আগুন জ্বলতে শুরু করলো। সে পাশের সিটে এক অপ্রতিরোধ শক্তিতে খুশি মেরে কিছুটা শান্ত হয়ে পড়ল। আসছি বলে ফোন রেখে দিল। অনেকটা সময় পর কারণ যখনই অফিসের সামনে পৌঁছালো, সাংবাদিকের দল গাড়ির চারপাশে ঘিরে ফেলল। গাড়ি থামতেই রক্ষী বাহিনী দ্রুত সাংবাদিককে সরিয়ে কারণকে যাওয়ার পথ তৈরি করলো। কারণ ক্ষিপ্ত হলো, তার মুখে কোনো পরিবর্তন দেখা দিল না। শান্তভাবে কোচটা ঠিক করতে করতে সামনের দিকে এগোতেই থাকে। সাংবাদিকের শতাধিক প্রশ্ন তার উপর একে একে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কারণ সেসব অগ্রাহ্য করে ভিতরে ঢুকে চোখে গাম্ভীর্য হাত তুলে কাচের দ্বার বন্ধ করার নির্দেশ দিল। মুহূর্তের মধ্যেই দ্বারটি বন্ধ হয়ে গেল। বাইরে থেকে সাংবাদিকরা অবিরত প্রশ্ন ছুড়ে। তবে কি সিও কারণ চৌধুরী ভয় পেয়ে গেলেন, নাকি তিনি আমাদের থেকে কিছু গোপন করতে চাইছেন? জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। অফিসে নিজের কেবিনে প্রবেশ করেই কারণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখে অস্থিরতা, মনের মধ্যে ঝড় বইছে। একটু পর ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা কাগজগুলো নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। ঠিক তখনই দরজা আলতো করে টোকার শব্দ হলো। কারণ গম্ভীর কণ্ঠে বলল, স্যার যেটার ভয় পেয়েছিলাম সেটাই ঘটেছে। ইমন মুখে হতাশার ছাপ নিয়ে বলল। এসো। অর্থমন্ত্রী নিজে এসেছেন। কারণ তাচ্ছিল হাসি দিয়ে বলল, চলো যাই, দেখি কি নতুন বিপদ অপেক্ষা করছে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, মানে সিচুয়েশন খারাপ হলে তা আরও খারাপ হতে বাধ্য। অর্থমন্ত্রী প্রবেশ করার পর সকলেই তাকে সম্মান জানাতে কুর্নিশ করে। কারণ মাথা ঠান্ডা করে বিনয়ের সঙ্গে জবাবে বলল, আসসালামু আলাইকুম স্যার। অর্থমন্ত্রী আব্দুল মুতালেব খালিদ উঁচু গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, দাঁড়িয়ে কথা বলার মতো কিছু নেই। কারণ কোমলভাবে সোফায় বসে। অর্থমন্ত্রী কারণের সামনাসামনি আরেকটি সোফায় বসে তার সঙ্গে আলাপ শুরু করলেন। কেসি টেক্সটাইল কোম্পানি থেকে এমন একটা ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত। তোমাকে নিয়ে তো আমি সবসময় গর্বিত, এই বয়সে এত কিছু অর্জন করেছো, কিন্তু এবার যা হয়েছে তা কিভাবে ঘটলো? কারণ এটা কি মেনে নেওয়া যায়? কারণ কিছুটা নড়ে চড়ে বসে গম্ভীরভাবে বললেন, স্যার, আই ক্যান্ট ইভেন বিগিন টু comprehend how this situation unfolded. I am fully aware of the disastrous consequences this will have for my company. This is বলে দীর্ঘশ্বাস ফেলে কপাল চেপে ধরল। অর্থমন্ত্রী শান্তির সঙ্গে বললেন, শান্ত হও কারণ, তোমার উপরে কখনোই আমি দোষ চাপাবো না। কারণের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে পুনরায় বললেন, কারণ তুমি জানো এই বড় টেক্সটাইল কোম্পানি দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কোম্পানির মাধ্যমে আমদানি রপ্তানি কাজ চলে, দেশের বিদেশি মুদ্রার আয় বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়। আর যদি তোমার সাথে আলবার্ট স্টিফের কোম্পানি 750 কোটি টাকার ডিল হয়ে যেত, কেসি কোম্পানি বিশ্বের শীর্ষ দেশের জায়গা করে নিত। এতে দেশের স্থানীয় শিল্পের উন্নতি হতো এবং কাঁচামালের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন হতো। এমনকি দেশের অর্থনীতির অবকাঠামো, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ আসতো, সরকারি রাজস্ব বেড়ে যেত এবং দেশীয় উদ্যোক্তার
জন্য নতুন সুযোগ সৃষ্টি হতো, তবে এই পরিস্থিতি কিছুটা বিপর্যয় করেছে। কারণ হতাশভাবে ডান হাতের আঙুল দিয়ে তার দুই চোখের কোণে চেপে ধরে। এরপরই নিজেকে শান্ত করে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তবে স্যার এটা নিশ্চিত এই প্রজেক্ট আমি কোনোভাবেই হারাতে দেব না। আমি প্রতিজ্ঞাবদ্ধ। অর্থমন্ত্রী হালকা অবজ্ঞায় হাসতে হাসতে বলে, কারণ যতটা সহজ ভাবছো তা কিছুটা বেগতিক। নরেন রায় কখনোই সহজে হার মানবে না। তার নিজের পরিকল্পনা সে সুনিপুণভাবে বাস্তবায়ন করেছে। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, ডিজাইনগুলো সে কিভাবে আয়ত্তে এনেছে? কারণ কিছুক্ষণ নীরব হয়ে থাকে। সে সংগোপনে জানে এমন নিষ্ঠুর কাজ তার নিজের ভাইয়ের দ্বারাই করা হয়েছে, কিন্তু কিছুটা আবেগ নিয়ন্ত্রণ করে বলে, স্যার আমি সব কিছু ঠিক করে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই সমস্যা আর থাকবে না। অর্থমন্ত্রী গভীর দৃষ্টিতে বলে, ভরসা রাখি তোমার উপরে, কারণ না হলে কেসি কোম্পানি তো আজ ভেসে যাবে এবং দেশের অর্থনীতির ভারটাও এত বিপর্যস্ত হবে। এখন তবে আমি চলি। জি স্যার। বলে মাথা নিচু করে সম্মান জানায় কারণ। অর্থমন্ত্রী চলে গেলে কারণ বাইরের প্রচন্ড হইচই শব্দ শুনে নীরবতায় ভরা মুহূর্তে সেই দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ায়। তার উপস্থিতি দেখতে পেয়ে সবার মুখে একে একে প্রশ্নের ঝড় উঠছে। একজন তরুণী কড়া স্বরে প্রশ্ন করে, রাজলক্ষ্মী টেক্সটাইল লিমিটেডের ডিজাইন নিয়ে অভিযোগ উঠেছে। আপনার কোম্পানি কি সত্যি চুরি করেছিল? যদি তা না হয় তবে কেন আপনি এখন পর্যন্ত বিষয়টি অস্বীকার করেননি? আরেকজন সাংবাদিক পেছন থেকে এগিয়ে এসে প্রশ্ন করে, স্যার, do you truly believe that the allegation against KC Textile Company are just a result of business rivalry? Or is there some truth behind accusation of intellectual property thief? আরেকজন সাংবাদিক পাশে দাঁড়িয়ে কৌতূহলী কঞ্চে বলে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনার কি মনে হয় কেসি টেক্সটাইল কোম্পানি এই কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি এটি একটি অপরিবর্তনীয় পতনের মুখোমুখি? একজন পুরুষ কণ্ঠে প্রশ্ন উপস্থাপন করে, এখন আপনি কি মনে করেন কেসি টেক্সটাইলস কোম্পানির পুনরায় বিশ্বমানে ফিরে আসবে, নাকি এই অবস্থার পর আর ঘুরে দাঁড়াতে পারবে না? আর স্যার, আপনি কি নিশ্চিত যে কেসি টেক্সটাইল কোম্পানির ডিজাইন সংগ্রহের বিষয়টি সঠিক ছিল? কিভাবে এত বড় একটা স্ক্যাম চোখের সামনে চলে এলো? এমন হাজারো বিতর্ক তর্ক প্রশ্ন কারণের দিকে উড়ে উড়ে আসে, কিন্তু সে একটি উত্তরও দেয় না। তার চোখে শান্তি, যদিও মনের মধ্যে জ্বলন্ত আগুন। একটু পর প্রশ্নের ঝড় থামলে কারণ নিজেকে সামলে নিয়ে ঠান্ডা কঞ্চে বলে, শেষ। If anyone has any further questions, please don't hesitate to ask. বলে সূক্ষ্ম দৃষ্টিতে এক নজরে সবাইকে দেখে নিল। সব প্রশ্ন আগেই একে একে করা হয়ে যাওয়ার সাংবাদিকের মুখে যেন তালাই পড়ে গেল। একে অপরকে চুপচাপ দৃষ্টিতে দেখে দাঁড়িয়ে রইল। কিছু সময় পরে কারণ তার গম্ভীর কণ্ঠে ঘোষণা করল, টাইমস আপ। ওকে, এটা এখনো প্রমাণিত হয়নি। ঠিক সেই মুহূর্তে একজন সাংবাদিক সাহস করে বলল, কিন্তু স্যার। তবে কারণ তার চোখে আগুনের ঝিলিক নিয়ে সাংবাদিকের কথা শেষ হতে না দিক কুচিনভাবে বলে উঠল, কারণ চৌধুরী যখন কথা বলবে তখন অন্য কেউ কথা বলুক, এটা আমার একেবারেই পছন্দ না। সাংবাদিকটি ভয়ে নিমিষে মাথা নিচু করে। তার গলার স্বর চুপসে গেল। সরি স্যার। কারণ তার উক্তি আরো দৃঢ় করে বলল, এটা এখনো প্রমাণিত হয়নি যে ডিজাইনগুলো আরটিএল কোম্পানির। কেসি টেক্সটাইল কখনো নিজেদের পথ থেকে বিচ্যুত হয়নি। আমরা সব সময় সৃজনশীলতার ভিত্তিতে কাজ করি এবং কোনো অনৈতিক কৌশল আমাদের প্রতিষ্ঠানের নীতি নয়। দ্য প্রজেক্ট ডিটেলস উইল বিকাম ফুললি ক্লিয়ার নেক্সট উইক অ্যান্ড এভরিথিং উইল বি রিজলভড। আর আমার কোম্পানির সম্পর্কে যেন কোনো মিথ্যা অনুমান না করা হয়। এক্সকিউজ মি। বলে কারণ মাথা উঁচু করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল। সাংবাদিকরা কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকলো। তারপর একে একে দুভাগে সরে গিয়ে তাকে চাপার পথ করে দিল। চৌধুরী বাড়ির প্রবেশদ্বারে পা রেখে কারণ নিজ কক্ষে চলে গিয়ে
ফোনে কথা শুরু করে দিল। মীরা বৈচক্ষণে বিশাল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা রাত 8টার পার করে গেছে। মীরা কক্ষের দরজা ছকছক করে নক করল। ওকে ইমন, সময় নিয়ে ভাবো কি করা যায়, আমিও ভেবে দেখছি। আল্লাহ হাফেজ। ফোন কেটে মীরার দিকে তাকিয়ে সে বলল, রুমটা তোমারও মীরা, নক করার কিছু নেই, চলে আসো। আপনি কথা বলছিলেন তাই নক করলাম। তা খেতে হবে না? না, এখন খেতে ইচ্ছে করছে না। আমি নিয়ে আসছি। মীরা, বললাম তো খাবো না। মীরা তার কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, আপনাকে খেতে হবে, বুঝলেন? কারণ বিস্ময়ে ভরা চোখে বলল, তুমি কি আমাকে জোর করবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। যাও মীরা, তোমার সঙ্গে তর্ক করার একটু মুড নেই। তর্ক আমি করছি না, আপনাকে বলছি খেতে হবে মানে খেতে হবে। খাবো না। কি করবে? মীরা এক পদক্ষেপ কারণের দিকে এগিয়ে আসলো। কারণ পেছনে সরে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, দেখো মীরা, আমার এখন এসব করার মুড নেই, তোমাকে খুশি করতে পারবো না, তাই আমার কাছ থেকে দূরে থাকো। একথা শুনে মীরা তার 2 হাত দিয়ে চোখ চেপে ধরলো, চোয়াল শক্ত করে আক্রমণাত্মক সুরে বলল, আপনি কি জন্মগতভাবেই নির্লজ্জ? কারণ তার ঠোঁট চেপে হাসি রোধ করে বলল, আশ্চর্য, কি বলো তুমি? নির্লজ্জের কি আছে? আমি কি একবারও বলেছি জান বেডে এসো, আমার বউকে আদর করতে ইচ্ছে করছে? বলেছি বলো? মীরা রেগে কান চেপে ধরে চিৎকার দিয়ে বলল, চুপ করুন আপনি। আল্লাহ, মনে মনে আমি আপনাকে সবচেয়ে ঘৃণ গালিটা দিয়েছি, বুঝেছেন? খেতে হবে না আপনাকে। এটা শুনে কারণ খচ করে হেসে ফেলল। কারণের হাসির শব্দ শুনে মীরা ঘুরে চোখ মুখে আগুন নিয়ে তার দিকে তাকালো। কারণ খুব করে কাশি দিয়ে হাসির গতি থামিয়ে দুষ্টুমির হাতছানি নিয়ে বলল, খাবো জান, যদি তুমি নিজের হাতে খাইয়ে দাও। মীরা ভেঙচি কেটে বলল, আমার এত ঠেকা পড়ে নেই আপনাকে খাইয়ে দিতে হবে। ঠিক আছে, খাবো না তাহলে। কারণ সোজা হয়ে বসে গেল, অর্থাৎ তার অহংকার পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠেছে। খেতে হবে না বলে মীরা ঘর থেকে বেরিয়ে গেল। তার পদক্ষেপ ক্ষোভের ঝাপটা ছিল। মীরা চলে যাওয়ার পর কারণ তার কাজের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মীরা খাবার নিয়ে ফিরে এলো, কণ্ঠে সংকোচ নিয়ে বলল, কারণ খেয়ে নিন। কারণ মীরার দিকে চোখ না তুলে কাজে ডুবে থেকেই বলল, বললাম তো, তুমি না খাইয়ে দিলে খাবো না। মীরা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর চামচে খাবার ধরে কারণের সামনে নিয়ে আসলো। কারণ মৃদু হাসি নিয়ে খাবারটি খেয়ে নিল। খাওয়া শেষে মীরা পাশে বসে পড়ল। ঠিক হইতো, খাবেন না বলে খেয়ে নিলেন। কারণ মীরার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, বউ আদর করে খাইয়ে দিলে খেয়ে নিতে হয়। মীরা শাড়ির আঁচলটি চট করে টান দিয়ে বলল, কিশোর কি অভাব পড়েছিল? কারণ হেসে বলল, অভাব পড়েনি, কিন্তু তুমি এই অনুভূতি বুঝবে না। এটা প্রেম জান, এক অদ্ভুত স্বস্তি আসে বউয়ের আঁচল দিয়ে মুখ মোছা। বুঝো তুমি কত গভীর প্রেম? মীরা কিঞ্চিত হেসে শান্ত গলায় বলে, হয়েছে, এবার আমাকে কাহিনী বলুন। কিসের কাহিনী? অফিসের। দরকার নেই। দরকার নেই, আমার স্বামী বিপদে পড়েছে আর আমাকে জানতে হবে না? কারণ ভ্রু চাকি হেসে বলে, মীরা, বাহ, ভালো তো। এরকম সমস্যায় আমি বারবার পড়তে চাই। যদি আপনার মুখ থেকে আমার স্বামী কথাটা শুনতে পাই। হঠাৎই না বুঝে বলে ফেলায় কিছুটা অপ্রস্তুত হয়ে নড়েচড়ে বসলো। কারণ গভীর চিন্তা আর দুশ্চিন্তার সুরে বলল, আচ্ছা বলছি। কোথা থেকে শুরু করব? মীরা শান্ত কণ্ঠে আশ্বস্ত করে, এবার আপনি রিল্যাক্সে বলুন, আমি শুনছি। কারণ সমস্ত অব্যক্ত অসহায় উন্মোচন করতে থাকে। সবকিছু শুনে মীরা বিচলিত অনুভূতি নিয়ে বলে, এবার কি হবে? কারণ জানি না মীরা, তুমি যদি আমার পাশে না থাকতে তবে আমি সব কিছু ধ্বংস করে দিতাম। এতটাই তীব্র রাগ হচ্ছে। মীরা তার হাত ধরে দৃঢ় আশ্বাসের স্পর্শ দিয়ে সুধা কঞ্চে বলে, শান্ত হন, সব সমস্যারই একটা সমাধান আছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন, চিন্তা করবেন না। মীরা কথা বলতে থাকে, কিন্তু কারণ তাতে মনোযোগ না দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টি থেমে যায় মীরার হাতে, যে হাতটি কারণের হাত আঁকড়ে ধরে আছে। মীরা কারণের চোখে গভীর এক ভাব দেখে বলল, কোথায় হারিয়ে গেলেন? কারণ মীরার হাতটা নিজের 2 হাতে নিয়ে শক্ত করে চেপে ধরে। তার কণ্ঠে প্রশান্তি শুনিয়ে বলে, এই ভরসাটাই তো আমার প্রয়োজন ছিল মীরা। মীরা আর হাত ছাড়িয়ে নেয় না। তার হৃদয়ে স্পষ্ট
হয়ে যায়। এই মূর্তি কারণের জন্য সে এক অবিচল ঢাল। তার অস্তিত্বে সব বেদনা কিছুক্ষণের জন্য হলেও মুছে দিতে পারে। মীরা জানে রাগের প্রকাশ সময় সাপেক্ষ, এখন প্রয়োজন সান্ত্বনা। কিছুক্ষণ পর মীরা সামান্য ইতস্তত করে বলে, আচ্ছা, আপনি যদি রাগ না করেন তাহলে কিছু কথা বলবো। যদিও টেক্সটাইল নিয়ে আমার জ্ঞান খুবই সীমিত।